দুর্ঘটনায় একদিনে সড়কে ঝরল ২৫ প্রাণ। টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৭ শ্রমিকের মৃত্যু। ঈদে ঘরমুখো মানুষের ঢল। বয়স্ক এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য ট্রেনে বিশেষ ছাড় সরকারের। ঢাকায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। ৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য সরানোর ঘোষণা। এবং হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর। টিকা পেয়েছে ২ কোটি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর বিকেল ৪টার খবরে। আপনারা এতক্ষণ শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। সঙ্গে থাকছি আমি নাজিয়া কণা। টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড়ে রড বোঝাই ট্রাক উল্টে নিহত হয়েছেন অন্তত ১৭ জন। তাদের সবার বাড়ি হচ্ছে নওগাঁর মান্দা উপজেলায়। এই দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ বলছে বেপরোয়া গতি এবং চালকের অদক্ষতায় এমন প্রাণহানি। ঈদ যাত্রায় যত ভিড় বাড়ছে, মহাসড়কে ততই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে পরিবহনগুলো। বেপরোয়া গতিতে ঝরছে নিরীহ প্রাণ। সোমবার ভোর ৪টা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সারতৈল এলাকা। একটি রড বোঝাই ট্রাক উত্তরাঞ্চলে যাচ্ছিল। পথে ২৪ জন যাত্রী ওঠায় চালক, কিন্তু যমুনা সেতুর পূর্ব প্রান্তে পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করে। সবাই জায়গা আছে তো স্যাররা কি বলবো, আজান ৩:৩০ ৪টা অনুমান ছিল, ওই সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার নৌকাতে যাবে, নৌকা মান্দা ভারসই নন, যাওয়ার লাগে তো গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গেল। ভাড়া বেশি এখন ১৭০০-১৮০০ টাকা বাসের ভাড়া, এই কারণে টাকে যাচ্ছে আর কি। ১.৫ ঘন্টা চেষ্টার পর আমরা ৬ জনকে জীবিত উদ্ধার করি। উদ্ধার করে আমাদের অ্যাম্বুলেন্স দ্বারা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। আর ১৫ জন নিহত। পুলিশ জানায়, ঈদে অবৈধভাবে যাত্রী বহন আর বেপরোয়া গতির কারণেই এমন হতাহতের ঘটনা। ধারণা করছি প্রাথমিক অবস্থায় যে যিনি ট্রাক চালক ছিলেন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটা ঘটে। ১৫ জন আমরা এখানে লাশ উদ্ধার করি এবং ৯ জনকে আহত অবস্থাতে আমরা উন্নত চিকিৎসার জন্য আমরা টাঙ্গাইল পাঠিয়েছি। আর লাশ শনাক্তকরণের জন্য তাদের সাথে যে পরিবার আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। আমরা জানা যায়, নিহতদের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ভারস ইউনিয়নে। এই ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বগুড়ার শাহজাহানপুরে অজ্ঞাত যানের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ের। ঈদের ছুটিতে বগুড়া থেকে স্ত্রী সন্তান নিয়ে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন আনিসুর রহমান। পথে দুর্ঘটনায় মারা যান তিনি ও তার মেয়ে। এছাড়াও সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে ২, নওগাঁয় ২, গাইবান্ধা ও মুন্সিগঞ্জে প্রাণ গেছে আরও ২ জন। তানিম রহমান, চ্যানেল 24। দর্শক, এই ঘটনায় হতাহতদের বাড়ি হচ্ছে নওগাঁর মান্দা। আপনারা জানেন যে, এবং এই উপজেলারই ভারস ইউনিয়নের অধিকাংশ যারা নিহত তারা। সেখান থেকে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ চৌধুরী। হারুন, আপনি এর আগেও জানাচ্ছিলেন সেখানের পরিস্থিতি এবং বলছিলেন যে বেশিরভাগের দাফন একসাথে হওয়ার একটা পরিকল্পনার কথা সেখান থেকে জানানো হচ্ছে। সবশেষ খবর জানাবেন। নির্বাহী কর্মকর্তা আছেন, তিনি এসেছিলেন এবং তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি যতটুকু বললেন যে আমরা সকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম যে ১৩ জনের খবর নওগাঁর। তিনি বলেছেন ১৩ জনের মধ্যে এখন পর্যন্ত 10 জনের পরিচয় শনাক্ত হয়ে গেছে। বাকি যে 3 জন, সেগুলো শনাক্তর যে কাজ সেটি আসলে চলছে। সেটি শনাক্ত হবার পরে চূড়ান্ত যে তালিকা সেটি বলা যাবে। পাশাপাশি ইউনো যেটি বলেছেন যে যেহেতু তারা আসলে সকলে গরিব শ্রেণীর মানুষজন, নিম্ন শ্রেণীর মানুষজন, বিশেষ করে খাস জমিতে তারা থাকে। এই যে বাঁধ আছে একটি নদীর পাশে, যে বাঁধ, সে বাঁধের পাশে থাকে, যার কারণে তাদের যে দাফন কাফনের যে খরচ, সেই খরচগুলো আসলে প্রশাসনের পক্ষ থেকে করবার একটি প্রতিশ্রুতি দেওয়া
দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে এখানে মৃতদেহগুলো আসবার পরে বিভাগীয় কমিশনার তিনি আসবেন এবং তিনিও জানাজায় অংশ নেবেন এবং সবগুলো মৃতদেহর জানাজা একটি জায়গায় করবার একটি পরিকল্পনা আছে। যদি পরিবারগুলো রাজি হয় বা সম্মত হয় তাহলে সবগুলোকে হয়তো একটি জায়গায় দাফন করা হবে, এমনটাও তিনি আসলে বলেছেন। পাশাপাশি বলেছেন যে এই পরিবারগুলো যেহেতু একদমই নিম্ন শ্রেণী, যার কারণে তাদের যে সহযোগিতা, বিশেষ করে সামনে যেহেতু ঈদ, সেই জায়গাকে চিন্তা করে এই পরিবারগুলো বিশেষ সহযোগিতার একটি কথা বলছে প্রশাসন। সেটি ভাবছে কি দেবেন বা কি দেওয়া যেতে পারে সেটি এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি, তবে তারা সেটি ভাবছেন যে ঈদকে কেন্দ্র করে তারা একটি মোটা ধরনের সহযোগিতা এই পরিবারগুলোতে দেবেন। এবং এই মৃতদেহগুলো যেহেতু আইনি প্রক্রিয়া শেষ করে এখানে আসবে, যার কারণে সেটি আসতে হয়তো আরও বেশ খানিকটা সময় লাগবে। আর আপনি তো জানেন যে যেহেতু স্বজনহারা যারা মা বাবা আত্মীয় স্বজন আছেন তারা কান্না আসলে মাঝে মধ্যে ভেঙে পড়ছেন। এই পুরো গ্রামটা বলা যায় প্রায় 1.5 কিলোমিটার যে গ্রাম, এই পুরো গ্রামে এখন শোকের মাতম চলছে। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, হারুনুর রশিদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নওগাঁ থেকে। সড়ক, নৌ এবং রেলপথ সবখানে ঈদে বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চাপ বেড়ে যাওয়ার কারণে থেমে থেমে চলছে যানবাহন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদ যাত্রায় বেড়েছে পরিবহনের চাপ। আজ নীলসাগর এবং রংপুর এক্সপ্রেস ট্রেনের শিডিউল কিছুটা বিপর্যয় দেখা দিয়েছে, তবে অন্যান্য রুটের ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। এদিকে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ছাড়ের উদ্যোগ নিয়েছে সরকার। এক্ষেত্রে টিকিটে যাত্রীরা ছাড় পাবেন 25%। দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় মন্ত্রী জানান, মেট্রো ছাড়াও সব আন্তনগর ট্রেনে ঈদুল আজহা থেকেই সীমিত পরিসরে নারীদের জন্য আলাদা কোচের ব্যবস্থা করেছে সরকার। ঈদের পরে পর্যায়ক্রমে সব ট্রেনেই এই সিস্টেম চালু করা হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য ভাড়া ছাড়ের চালুর উদ্যোগ নিয়েছে, এমনটাও জানান শেখ রবিউল আলম। দর্শক, রাজধানীর আমিনবাজার থেকে সাভার পর্যন্ত দীর্ঘ যানজটে আটকে আছেন শত শত গাড়ি। এতে ভয়াবহ ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আরও খবর জানাতে সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অপু ওয়াহাব। অপু, আজকে ঈদযাত্রার প্রথম দিন এবং ভয়াবহ একটা যানজটের আমরা খবর জানতে পারছি, কি অবস্থা জানাবেন? এই আজকে কিন্তু দুপুরের পর থেকে শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়ার যে 1000-এর বেশি পোশাক কারখানা রয়েছে, এই পোশাক কারখানাগুলো ছুটি হয়েছে, অধিকাংশ আজকে ছুটি হয়েছে। আমি যদি একটু দেখাই মহাসড়ক অবস্থা দেখলেই বুঝতে পারবেন। একটি ছবি যেমন 1000 প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এটি হচ্ছে পল্লী বিদ্যুৎ এলাকা থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের একটি অংশ। এখান থেকে উভয় পাশে যত দূর চোখ যায় শুধু যানবাহন আর যানবাহন। আমরা খবর নিয়েছি আমিনবাজার থেকে শুরু হয়েছে ঢাকা আরিচা মহাসড়কের একদম ধামরাই কালামপুর পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। আর নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত সড়কের জিরানি পর্যন্ত এই যেই চিত্রটি দেখছেন, এই চিত্রটি এই পাশটি আমরা দেখালাম। আমি চেষ্টা করব ওই পাশ থেকেও দেখানোর জন্য। যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে অবস্থাটা কি। তো এই পোশাক কারখানাগুলো যখন ছুটি হয়েছে, ছুটি হওয়ার সাথে সাথেই কিন্তু অবস্থাটি এমন পরিণত হয়েছে। এবং এই চিত্র আসলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরাও কাজ করছে। কিন্তু এই যখন সমস্ত যানবাহনগুলো সারা দেশের, আপনি জানেন যে শিল্পাঞ্চল সাভার থেকে কিন্তু দেশের প্রায় প্রত্যেকটি উপজেলায় এখান থেকে মানুষ যায়, যানবাহন যায়। তো এই যানবাহন এবং মানুষের যে চাপ, এই চাপটি সহ্য করার মতন এই যে সড়ক, এই সড়কের কিন্তু ক্যাপাবিলিটি নেই। এজন্যই এই যানজটের তৈরি হচ্ছে এবং মানুষের যে ভোগান্তি শেষ মুহূর্তে এসে বা আজকে যদি বলেন প্রথম দিনেই কিন্তু ভোগান্তিটি শুরু হয়েছে। কনা দর্শক, অপু ওয়াহাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাভার থেকে। আসন্ন ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল 7:30টায়, যেখানে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সকালে ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে এসব কথাই জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, ঈদগাহে প্রবেশের 4টি এবং বের হওয়ার জন্য 7টি গেট করা হয়েছে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশাসক জানান, ঈদের দিন দুপুরে 1:30টায় কলাবাগান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী কোরবানি বর্জ্য পরিষ্কারের জন্য 12 ঘন্টার সময় বেঁধে দিলেও 8 ঘন্টার মধ্যেই তা অপসারণ করতে চায় বলে জানান আব্দুস সালাম। হাম এবং এর উপসর্গে সিলেটে, ময়মনসিংহে এবং বরিশালে 6 শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুরা হলো মহসিন, মাজহারুল এবং তানিয়া। এদের মধ্যে একজনের বয়স 1 বছর 2 মাস, বাকিদের বয়স 1 বছরের নিচে। এবং এই নিয়ে হামে সিলেট বিভাগের মৃতের সংখ্যা দাঁড়ালো 55 জনে।
এছাড়াও বরিশালে হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে, আর ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও 1 শিশু। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আলোচনা হয় বাংলাদেশ এবং এডিবির চলমান উন্নয়ন সহযোগিতা, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রবৃদ্ধি নিয়ে। গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশের চলমান মেগা প্রকল্প, জ্বালানি এবং পরিবহন খাতের উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে এডিবি সহায়তা সহ আরও অনেক বিষয় জোরদারের ব্যাপারে। এই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়নে এডিবির সহযোগিতার প্রশংসা করেন। ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন এডিবির প্রেসিডেন্ট। ঈদুল আজহার আনন্দকে আরও বাড়িয়ে দিতে সিঙ্গার বেকো নিয়ে এলো বহুল প্রতীক্ষিত ভরপুর সলিউশন অফার ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী গ্রাহকরা পাচ্ছেন হাজার হাজার ফ্রি পণ্য আর আকর্ষণীয় ডিসকাউন্ট পাওয়ার সুযোগ। নির্বিঘ্নে কোরবানির পশু বেচে কেনার পাশাপাশি যানজট নিরসনে হাটগুলোতে সিটি কর্পোরেশন তদারকি করছে। গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে এই কথা জানান ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। এ সময় ডিএমপি কমিশনার জানান, হাটে মলম পার্টি, ছিনতাই ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এ সময় ডিএমপি কমিশনার জানান, হাটে মলম পার্টি এবং ছিনতাই ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং এবারে পশু ক্রয় বিক্রয় এবং উদযাপনকে কেন্দ্র করে ডিএনসিসির পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। উল্লেখ করে প্রশাসন বলেন, মহাসড়কে কোনো ধরনের যানজটের যেন সৃষ্টি না হয় সেজন্য কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান। এবারে কোরবানির ঈদে ডিএনসিসির পক্ষ থেকে 11টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা এবং আজ মিনায় অবস্থান করবেন হাজিরা। ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা সবাই। 9 জিলহজ আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। সেখানে এই বছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম এবং খতিব শায়েখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। 9 জিলহজ সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। পরের দিন 10 জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন এবং শুধু বড় জামারায় পাথর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আশায় পশু কোরবানি দিবেন। এবার খেলার খবর। বিশ্বকাপের আগে ইনজুরি শঙ্কায় লিওনেল মেসি মেজর লিগ সকারের ম্যাচে পায়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন সুপারস্টার। ফ্লোরিডায় এনিও স্টেডিয়ামে ফিলাডেলফিয়াকে 6-4 গোলে হারিয়েছে মেসির দল ইন্টার মায়ামি। তবে এই ম্যাচ শেষে আর্জেন্টাইন তারকার ইনজুরির খবর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। খেলার 70 মিনিটে ফ্রি কিক নেওয়ার পর বাঁ পায়ের অস্বস্তি অনুভব করেন মেসি। এরপর ঝুঁকি না নিয়ে ফেরেন ড্রেসিং রুমে। অবশ্য ইন্টার মায়ামি চিকিৎসকরা এখনও গুরুতর কোনো ইনজুরির কথা জানায়নি। এই ছিল বিকেল 4টার খবর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে আপনারা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।